তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, সেন্টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্সের ভিডিওতে সিম্পল সেন্টেন্সকে জেনে নিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্সের ভিডিও অলরেডি হয়ে গেছে। আজকে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে নিয়ে ভিডিও। তাহলে আরেকবার রিভিশন করিয়ে দিই, তোমাদের মনে থাকবে না থাকবে। প্রথমে কি সেন্টেন্স ছিল? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের নিয়ম কি ছিল মনে আছে? সিম্পল সেন্টেন্সে হতে গেলে প্রথমে থাকতে হবে একটা সমাপিকা ক্রিয়া। এটা কটি? একটি। 2 নম্বর যেটা থাকতে হবে, দেখো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাব একটি মানে ক্লজও একটি, কেন কি বাক্যে যতগুলো ফাইনাইট ভাব থাকবে ততগুলো ক্লজ। তাহলে ফাইনাইট ভাব একটা, তার মানে ক্লজ কটা? একটা। বাক্যে কমসে কম একটা মেন ক্লজ থাকতেই হবে। তাহলে ক্লজ আছে বাক্যে, যখন একটাই ক্লজ আছে তার মানে মেন ক্লজ কটা থাকবে? সেটাই তো মেন ক্লজ, তার মানে মেন ক্লজও একটি। তারপরে কি ছিল? দেখো, অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভাব এখানে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমার নন ফাইনাইট ভার্বের সঙ্গে কোনো যায় আসে না, কোনো সম্পর্ক নেই কোনো বাক্যের, ঠিক না? তাহলে ফাইনাইট ভাব একটা থাকবে, তার মানে ক্লজ একটা, তার মানে মেন ক্লজ। যেটাই একটা ক্লজ যেটা থাকবে সেটা কি ক্লজ হবে? মেন ক্লজই হবে। নন ফাইনাইট ভাব থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এবারে যেটা জানবো সেটা হচ্ছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম কি ছিল? কমপ্লেক্স সেন্টেন্সের 1 নম্বর নিয়ম যেটা ছিল সেটা হচ্ছে কি না, সমাপিকা ক্রিয়া দুটো থাকবে, তার মানে ফাইনাইট ভাব থাকবে দুটি। আচ্ছা, দুটো ফাইনাইট ভাব মানে ক্লজ কটি হবে? দুটি হবে, কারণ কি যতগুলো ফাইনাইট ভাব ততগুলো ক্লজ। আচ্ছা, দুটো যদি ক্লজ থাকে, দেখো বাক্যে কমসে কম একটা মেন ক্লজ থাকতেই হবে, তাহলে মেন ক্লজ থেকে গেল। তাহলে একটা মেন ক্লজ আর একটা তাহলে কি হবে? সাব ক্লজ হবে। তাহলে একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ মিলে দুটি ক্লজ তৈরি হয়েছে। হ্যাঁ, তবে আমাদের মাথায় রাখতে হবে মেন ক্লজ একটাই থাকবে, এর বেশি থাকতে পারে না। সাব ক্লজ একের বেশি থাকতে পারে, অর্থাৎ মেন ক্লজ প্লাস সাব ক্লজ প্লাস সাব ক্লজ প্লাস সাব ক্লজ যত খুশি লিখে যাও। মেন ক্লজ যদি একটি থাকে আর যদি সাব ক্লজ থাকে তার মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্সই হবে। কি সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, কম্পাউন্ড সেন্টেন্স আমাদের জানতে গেলে যেটা জানতে হবে সেটা কি না, এখানেও কিন্তু মিনিমাম ফাইনাইট ভাব কটা? না, দুটো। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে বা এখান থেকে তোমরা বুঝে যাচ্ছ ক্লজ কটি থাকবে। দেখো, যতগুলো ফাইনাইট ভাব ততগুলো ক্লজ, তবে ক্লজ কটা হবে সেটা কিন্তু তোমরা অলরেডি জেনে গেছো। কটা হবে বলো তো? ক্লজ হবে দুটো। তবে হ্যাঁ, তার মধ্যে একটা মেন ক্লজ থাকতেই হবে, কেন কি মেন ক্লজ একটা ছাড়া বাক্য তো হবেই না। তাহলে আর একটা ক্লজ কি বসবে সেটাই হচ্ছে কোশ্চেন। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আর একটা যেটা ক্লজ থাকবে সেটাও কিন্তু মেন ক্লজ, তখনই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ, মেন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো বা তার বেশি ক্লজ থাকতে পারে, তার মধ্যে একটা মিনিমাম মেন ক্লজ থাকবে আর বাদ বাকি সব সাব ক্লজ থাকবে, সেখানে আর কোনো এক্সট্রা মেন ক্লজ থাকবে না, মেন ক্লজ একটি। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে সাব ক্লজের কোনো গল্পই নেই, ওখানে মেন ক্লজ থাকবে, দুটোই মেন ক্লজ থাকবে। হ্যাঁ, দুটো মেন ক্লজ থাকার পরে তারপরে যদি কোনো সাব ক্লজ থাকে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো যায় আসে না। দুটো মেন ক্লজ হয়ে গেছে মানে তার মানে সেটা কম্পাউন্ড। একটা মেন ক্লজ আছে মানে তার মানে সেটা সিম্পলও হতে পারে আবার কমপ্লেক্স হতে পারে। কেন কি মেন ক্লজ একটা কমপ্লেক্সেও থাকে, আবার মেন ক্লজ একটা সিম্পলেও থাকে। দুটো যদি ক্লজ থাকে তখন সিম্পল তো হচ্ছে না, তার মানে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে হবে। আর একটা যদি সাব ক্লজ থাকে তখন সেটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আরেকটা যদি মেন ক্লজ হয় তখন কিন্তু সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দুটো মেন ক্লজ মানেই কম্পাউন্ড সেন্টেন্স। একটা
মেন ক্লজ একটা সাব ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স। একটাই ক্লজ আছে, মেন ক্লজ আছে, সিম্পল সেন্টেন্স। একটা মেন ক্লজ আরেকটা মেন ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স। একটা মেন ক্লজ আরেকটা মেন ক্লজ আরেকটা সাব ক্লজ, সেটাও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। কেন কি দুটো মেন ক্লজ হয়ে যাওয়া মানে চোখ বন্ধ করে দাও, আর কিচ্ছু ভাবার দরকার নেই, কম্পাউন্ড সেন্টেন্স হবে। কিন্তু যেখানে একটা মেন ক্লজ আছে আর একটা সাব ক্লজ আছে, তখন কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কি সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড গুলিয়ে যেতে পারে, সেই জন্য আমরা একটা পার্থক্য তৈরি করে নেব কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে। কমপ্লেক্সের ক্ষেত্রেও কিন্তু ফাইনাইট ভার্ব মিনিমাম লাগবে দুটো, আর কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া মিনিমাম লাগবে দুটো। এখান থেকে প্রমাণিত হয়ে গেল ফাইনাইট ভার্ব দুটো মানে ক্লজ কটা না, এখানেও মিনিমাম দুটো ক্লজ লাগবে কমপ্লেক্স হতে গেলে, আর কম্পাউন্ড হতে গেলেও মিনিমাম ক্লজের সংখ্যা অর্থাৎ কমপক্ষে দুটো ক্লজ লাগবে। এবারে কোশ্চেন, এখানে যদি দুটো ক্লজ থাকে কমপ্লেক্সে, তাহলে একটা কমসে কম মেন ক্লজ হতে হবে, আর একটা কমসে কম সাব ক্লজ হতে হবে, তখনই সেটা কমপ্লেক্স হতে পারবে। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে উল্টো, দুটোই মেন ক্লজ, অর্থাৎ প্রথমেও মেন ক্লজ আর 2 নম্বরেও মেন ক্লজ, মানে দ্বিতীয়তেও মেন ক্লজ। এই হিসাবে দুটো ক্লজ হচ্ছে, আর এখানে মেন ক্লজ সাব ক্লজ হিসেবে দুটো হচ্ছে। এটা তো আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু প্রবলেমটা হবে যখন সাব ক্লজের সংখ্যা একাধিক থাকবে বা মেন ক্লজের সংখ্যা একাধিক থাকবে, তখন কি হবে? এবারে আমাদের জেনে রাখতে হবে, যদি 2-এর বেশি ক্লজ থাকে তখন একটা মেন ক্লজ আর বাদ বাকি একাধিক ধরো সাব ক্লজ থাকলো, তাহলে মেন ক্লজ যখন একটাই থাকবে তখন কিন্তু সেটা কমপ্লেক্সের ঘরেই বসছে। কার ঘরে বসছে? কমপ্লেক্সের ঘরে। কিন্তু মেন ক্লজ যখন দুটো হয়ে যাবে, ধরো এখানে একটা মেন ক্লজ আবার একটা মেন ক্লজ, তারপরে কি আছে আমার জানার দরকার নেই, তারপরে ধরো সাব ক্লজ আছে, তাহলে সেটা কিন্তু কার ঘরে হবে? কম্পাউন্ডের ঘরে হবে। এবারে আমি বলি সাব ক্লজ প্রথমে আছে, তারপর মেন ক্লজ আছে, তারপর আবার সাব ক্লজ আছে, তাহলে কি হবে? দেখো মেন ক্লজ তো একটাই আছে না, তাহলে সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু যদি মেন ক্লজ একটা আছে, তারপরে ধরো সাব ক্লজ আছে, তারপরে ধরো আবার মেন ক্লজ আছে, তাহলে মেন ক্লজ কটা হলো? দুটো। সাব ক্লজ কটা হলো? একটা। তাহলে মেন ক্লজ যখন দুটো হয়ে যাবে আর কিচ্ছু দেখার দরকার নেই, তখন কিন্তু কম্পাউন্ড। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে এখান থেকে বুঝতে পারলে যদি মেন ক্লজ 3টে থাকে, মেন ক্লজ মেন ক্লজ মেন ক্লজ, দেখো আমার দরকার ছিল দুটো মেন ক্লজ, কমসে কম দুটো মেন ক্লজ আছে মানে কম্পাউন্ডের ঘরে চলে যাবে। এবারে ধরো তোমাকে 4টা সাব ক্লজ দিয়ে দিল, সাব ক্লজ, তার মাঝখানে আবার মেন ক্লজ, আবার সাব ক্লজ, তাহলে সাব ক্লজ কটা হয়ে গেল? 3টা হয়ে গেল। কিন্তু মেন ক্লজ কটা আছে? মেন ক্লজ একটাই আছে। মেন ক্লজ একটা আছে মানে, আর তার সঙ্গে সাব ক্লজ আছে মানে কমপ্লেক্স সেন্টেন্স। মেন ক্লজ একের বেশি হয়ে যাওয়া মানে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বুঝাতে পারলাম। চলো এবারে উদাহরণ দেখে নেব। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মগুলো দেখে নিলাম। এখন কিছু এক্সারসাইজ করব, এই প্র্যাকটিসের মাধ্যমে আমাদের বুঝতে সুবিধা হবে কম্পাউন্ড সেন্টেন্স অ্যাকচুয়ালি কাকে বলে। প্রথম বাক্য কি আছে? 1 নম্বর বাক্য, আই এম উইক বাট আই শ্যাল গো। আমি দুর্বল কিন্তু আমি যাব। তাহলে এখানে আইটা সাবজেক্ট, অ্যামটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। পরেরটাতে আই সাবজেক্ট, শ্যাল গো পুরোটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তাহলে দুটো সমাপিকা ক্রিয়া, তার মানে কটা ক্লজ বলো তো? দুটো সমাপিকা ক্রিয়া মানে দুটো ক্লজ। এখন কোশ্চেন, এই দুটো ক্লজ কি ক্লজ? দেখো এই দুটো ক্লজের মধ্যে যে কোনো একটা ক্লজ অবশ্যই মেন ক্লজ হবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কেন বলো তো? কেন কি একটা মেন ক্লজ ছাড়া বাক্য হবেই না, তাহলে যে কোনো একটা মেন ক্লজ হবেই হবে, কিন্তু আর একটা কি হবে সেটা দেখার বিষয়। আই এম উইক, আমি দুর্বল, একা একা লিখতে পারি, তার মানে এটা মেন ক্লজ। তারপরে আছে বাট আই শ্যাল গো, কিন্তু আমি যাব। আমি দুর্বল কিন্তু আমি যাব, তাহলে আই শ্যাল গো এটাকেও একা একা লিখতে পারি, যেটা একা একা বসতে পারে সেটা কি? মেন ক্লজ। তাহলে বাক্যের দুটো মেন ক্লজ, বাক্যের দুটো মেন ক্লজ যুক্ত আছে কি দ্বারা? বাট দ্বারা। এই দেখো কি দিয়ে যুক্ত আছে? বাট দ্বারা যুক্ত আছে। বাট এখানে কার কাজ করছে? বাট এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুটো ক্লজে ভাগ করা হলো, আই এম উইক একটা আর আই শ্যাল গো একটা। তাহলে ক্লজ কটা হলো? দুটো, আর দুটোই হয়ে গেল মেন ক্লজ।
দুটো মেন ক্লজ যুক্ত আছে বাট দ্বারা। বাট এখানে কার কাজ করছে? বাট এখানে কাজ করছে যার, সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো দুটো মেন ক্লজ যুক্ত থাকবে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা কি সেন্টেন্স হলো? তাহলে এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম কি ছিল? যদি বাক্যে দুটো মেন ক্লজ থাকে, তাহলে বাক্যে কমসে কম দুটো যদি মেন ক্লজ থাকে, মেন ক্লজ প্লাস মেন ক্লজ, তখন তাকে বলবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে দুটো মেন ক্লজ মানে আর কিছু দেখার দরকার নেই, এটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু একটা কথা আমি বলিনি, দুটো যে ক্লজ মেন ক্লজ সেটা যুক্ত থাকবে কি দিয়ে? না কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। যে এখানে লিখে দিচ্ছি কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? না বাট। তাহলে বাট এখানে কোঅর্ডিনেটিং কনজাংশনে কাজ করছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স চেনার আরেকটা উপায় হচ্ছে দুটো মেন ক্লজ যুক্ত থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। এখান থেকে আমরা জানতে পারলাম কোঅর্ডিনেটিং কনজাংশনের একটা উদাহরণ হচ্ছে বাট। কিন্তু শুধু বাট জানলে তো হবে না, আর কি কি উদাহরণ আছে সেগুলো আমরা দেখে নিই একটু। দেখো বাট রয়েছে, তাহলে এখন আমরা দেখে নিচ্ছি কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোর মধ্যে প্রথমে যেটা আমরা জানবো সেটা কি? অ্যান্ড। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেন ক্লজকে যুক্ত করতে আমরা অ্যান্ড কে ব্যবহার করতে পারি। অ্যান্ড তখন কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দুটোকে যুক্ত করছে, মানে দুটো মেন ক্লজকে যুক্ত করছে। অ্যান্ড হলো, অর হতে পারে, আর কি হতে পারে? দেন হতে পারে, দেন। বাট হতে পারে, বাট। আর কি হতে পারে? কোঅর্ডিনেটিং কনজাংশন, এলস। আর কি হতে পারে? হাউএভার। নেক্সট কি হতে পারে? দেয়ারফোর। আর কি হতে পারে? স্টিল। কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কি হতে পারে কোঅর্ডিনেটিং কনজাংশন? ইয়েট। আর কি হয় কোঅর্ডিনেটিং কনজাংশন? ফর। তো এগুলো সব হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। এই ধরনের কনজাংশন গুলো ব্যবহার করা হয় কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেন ক্লজকে যুক্ত করতে। এই যে এখানে যেরকম ব্যবহার করা হয়েছে বাটকে। কি বুঝতে পারলাম কিনা? চলে যাবো আমরা পরের প্রশ্নে। I went there and found that my brother was ill. I এখানে কি বলতো? সাবজেক্ট। went কি বলতো? ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। I went there এতটা পর্যন্ত এটা আদার্স, এতটা পর্যন্ত একটা ক্লজ। and found that এবং খুঁজে পেলাম যে, কে খুঁজে পেল? আমি খুঁজে পেলাম। তাহলে এখানে সাবজেক্ট আই, যেখানে ফাউন্ডটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং I found that আমি খুঁজে পেলাম যে। তাহলে দেখো এখানে সাবজেক্টও আছে, যেটা উজ্জ্ব আছে, দ্বিতীয়বার লেখা হয়নি, ওই আই আছে বলে। অর্থাৎ সাবজেক্ট এখানে আইকে বোঝাচ্ছে বলে দ্বিতীয়বার লেখা হয়নি, কিন্তু বুঝে নিতে হবে আই এখানে আছে। অ্যান্ড আই ফাউন্ড এবং আমি দেখলাম। তারপরে দেখো দ্যাট আছে, দ্যাটের পরে লেখা আছে মাই ব্রাদার, মানে এটা সাবজেক্ট। ওয়াজ এটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, আর ইলটা হচ্ছে আদার্স, তার মানে আরো একটা ক্লজ। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কটা পেলাম বলো তো? দেখো ফাইনাইট ভার্ব 1 নম্বর, ফাইনাইট ভার্ব 2 নম্বর, ফাইনাইট ভার্ব 3 নম্বর। তাহলে তিনটে এখানে ফাইনাইট ভার্ব মানে তিনটে ক্লজ। এখন আমাদের দেখে নেওয়ার পালা কি কি ক্লজ আছে। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এটাকে আমরা একা লিখতে পারি, এটাকে আমরা একা লিখতে পারি, তাহলে এটা মেন ক্লজ। তাহলে একটা মেন ক্লজ পেলাম। অ্যান্ড ফাউন্ড, অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আই ফাউন্ড কে একা লিখতে পারি, তাহলে এটাও মেন ক্লজ। এবং যুক্ত আছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। অ্যান্ড কি বলতো? কোঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাট মাই ব্রাদার ওয়াজ ইল, যে আমার ভাই অসুস্থ। তাহলে দ্যাট এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কে? দ্যাট। এটা কিন্তু আমরা আগে আলোচনা করে নিয়েছি। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেটা জানতে গেলে কনজাংশন নয়, ক্লজ পার্টে যেতে হবে।
সেখানে আমি ভালো করে বলে দিয়েছি সাবঅর্ডিনেটিং কনজাংশন কি এবং তার উদাহরণ। তাহলে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট আছে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরেই যে ক্লজটা থাকে দ্যাট মাই ব্রাদার ওয়াজ ইল, সেটাকে বলা হয় সাব ক্লজ। তাহলে এখানে এই যে ওয়াজটা কি মেন ক্লজ নয়, সাব ক্লজ। তাহলে ক্লজ আমরা এখানে দুটো পেলাম, এটা হচ্ছে 1 নম্বর ক্লজ, এটা 2 নম্বর ক্লজ, আর এটা হচ্ছে 3 নম্বর ক্লজ। তাহলে 3টে ক্লজ আছে, তার মধ্যে দুটো মেন ক্লজ আছে, দুটো মেন ক্লজ যুক্ত আছে অ্যান্ড অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে দুটো মেন ক্লজ আছে মানে আর কিছু দেখার দরকার নেই, অবশ্যই সেটা হয়ে যাবে কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কেন কি কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম আমরা এটাই তো শিখেছি যে কমসে কম দুটো মেন ক্লজ থাকতে হবে। একটা মেন ক্লজ একটা সাব ক্লজ হলে তখন কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু দুটো মেন ক্লজ হয়ে যাওয়া মানে কম্পাউন্ড সেন্টেন্স। একটা মেন ক্লজ আর অনেকগুলো সাব ক্লজ তখনও কমপ্লেক্স। কেন কি কমপ্লেক্সে একটাই মেন ক্লজ থাকবে আর কম্পাউন্ডে দুটো মেন ক্লজ থাকবে, এটাই হচ্ছে তার মূল ফান্ডা। নেক্সট, দ্য বুক হুইচ ইউ গেভ মি ওয়াজ এ গুড ওয়ান। বলছে বইটা যেটা কিনা তুমি দিয়েছিলে, তাহলে হুইচ এখানে কি বলতো, হুইচ এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা থাকবে ইউ গেভ মি, সেটা কি হয়, সেটা কি হয়, সেটা হয় সাব ক্লজ। তাহলে এখানে হুইচ ইউ গেভ মি, এখান থেকে হুইচ ইউ গেভ মি পুরোটা কি হচ্ছে সাব ক্লজ, কি হচ্ছে সাব ক্লজ। এটা যদি সাব ক্লজ হয় বাদ বাকিগুলো দেখে নেব। দ্য বুক ওয়াজ এ গুড ওয়ান, এখানে ওয়াজ আছে, দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ আর একটা সমাপিকা ক্রিয়া, গেভ একটা সমাপিকা ক্রিয়া ছিল যেটা সাব ক্লজ হয়ে গেছে, কেন কি তার আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল। এবারে ওয়াজ ফাইনাইট ভার্ব, তাহলে দ্য বুক ওয়াজ এ গুড ওয়ান, এই ফাইনাইট ভার্ব এটা কারোর উপর নির্ভর করছে না, তাই এটা যে ক্লজ হলো সেটা কি ক্লজ হবে, অবশ্যই এটা হবে মেইন ক্লজ। বাট কিন্তু, তাহলে এটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন, বাটটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাভ লস্ট, আই হ্যাভ লস্ট ইট, আই এখানে কি বলতো সাবজেক্ট, হ্যাভ লস্টটা কি বলতো কি সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে আদার্স। তাহলে সাবজেক্ট সমাপিকা ক্রিয়া আদার্স, যেটাকে আমি একা একা লিখতে পারি, তার মানে এটা মেন ক্লজ। বাক্যে মেন ক্লজ কটা দাঁড়ালো, একটা মেন ক্লজ 1 নম্বর মেন ক্লজ, আর এটা 2 নম্বর মেন ক্লজ। তাহলে 1 নম্বর মেন ক্লজ 2 নম্বর মেন ক্লজ, মেন ক্লজ দুটো আছে, তার মানে সাব ক্লজ আছে কি নেই আমার জানার দরকার নেই, দুটো মেন ক্লজ হয়ে গেছে মানে কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স তাহলে এটা কম্পাউন্ড। বুঝতে পারলাম কিনা বলো? এই হচ্ছে গল্প কম্পাউন্ড সেন্টেন্সের। তো কম্পাউন্ড সেন্টেন্সের বাদ বাকি সমস্ত গল্পগুলো জানতে গেলে কি করতে হবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওকে যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে। কত ভালো লেগেছে, আদৌ ভালো লেগেছে কিনা জানাতে হবে কমেন্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।